সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। কেমন লাগছে আমাদের অনলাইন ক্লাস? নিশ্চয়ই ভালো লাগছে এবং আশা করছি নিয়মিত সবাই অনলাইন ক্লাস করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবে। সাথে আছি আমি নাদিয়া নূর জুই, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা এই বিষয়টির উপর দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি এবং আজকে আমি পড়াবো ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ এই টপিকসটি নিয়ে। এবং এই টপিকসটিতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে যুগে যুগে কিভাবে ব্যবস্থাপনার উত্তরণ ঘটেছে এবং বিভিন্ন মনীষীরা বিভিন্ন গবেষণা এবং বিশ্লেষণ দ্বারা কিভাবে ব্যবস্থাপনাকে আধুনিক ব্যবস্থাপনায় রূপান্তর করেছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে জানবো। তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি আমরা পরবর্তী স্লাইডে দেখব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিটি লক্ষ্য করো। আশা করছি ছবিটির অর্থ তোমরা বুঝতে পারছো। তোমরা মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে প্রবেশ করেছো। একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এটি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকেই কিন্তু জীবনের গতি প্রকৃতি নির্ধারিত হয় মূলত, এবং এই সময় আসলে তুমি যা কিছু ভালো করবে তার ফলে কিন্তু তুমি পরবর্তীতে ভোগ করবে। এবং এই সময় যেটি হয়, একজন শিক্ষার্থী তার পরিবার থেকে কিছুটা হলেও অতিরিক্ত স্বাধীনতা ভোগ করে। ফলশ্রুতিতে অনেক সময় সে সঙ্গদোষ বা অন্যান্য বিভিন্ন কারণে সে তার শিক্ষা জীবনের মূল জায়গাটা থেকে সরে যায় এবং জড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড, এবং তার মধ্যে একটি অন্যতম প্রধান হচ্ছে কিন্তু মাদকাসক্তি, যেটি আমাদের দেশের মেধা এবং যুব সমাজকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা এই ব্যাপারটিতে অবশ্যই সচেতন থাকবে এবং কোনো কারণবশত বা কারো দ্বারা প্রভাবিত হয়ে বা কোনো আহ ভুল করেও কিন্তু তোমরা কখনো মাদক সেবন করবে না এবং অবশ্যই নিজেদেরকে এই জায়গাটা থেকে বিরত রাখবে। কারণ তুমি শুধু তোমার জীবনটি শুধু তোমার একার নয়, তুমি দেশের সম্পদ, জাতির সম্পদ এবং সর্বোপরি তুমি পরিবারের সম্পদ। কাজেই আসো আমরা নিজেদের জীবনকে এই দীক্ষায় দীক্ষিত করি, মাদককে না বলি এবং জীবনকে হ্যাঁ বলি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আশা করছি কথাগুলো অবশ্যই মনে রাখবে এবং নিজের জীবনে এটিকে প্রয়োগ করবার চেষ্টা করবে। তো চলো তাহলে মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ এই বিষয়টি সম্পর্কে আলোচনায় যাবার আগে আমি ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে তোমাদের আবারও একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা জানি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি পদ্ধতি বা একটি প্রক্রিয়া। প্রকৃতিতে যে কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, যেমন জোয়ার ভাটা, দিন রাত, চন্দ্র সূর্যের গতিবিধি, প্রত্যেকটি কাজই কিন্তু একটি সুনির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলছে। একইভাবে মানুষের যে জীবনের দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি নিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে বা হওয়া উচিত। আর এই কাজগুলো যখন সুশৃঙ্খলভাবে পরিচালনা করবার প্রয়োজন হয় তখন একটি পদ্ধতির প্রয়োজন হয়, আর এই পদ্ধতিটি হচ্ছে ব্যবস্থাপনা। তাই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি সুনির্দিষ্ট কার্যপদ্ধতি যার মাধ্যমে মানুষ লক্ষ্য অর্জন করে থাকে। এখন বিষয় হচ্ছে যে সভ্যতার প্রাথমিক অবস্থা থেকেই কিন্তু এই ব্যবস্থাপনার উৎপত্তি হয়েছে এবং এখনো তা বিকাশ লাভ করছে। আর ব্যবস্থাপনার উৎপত্তি বা ক্রমবিকাশ ঠিক কবে, কোথায়, কিভাবে বা কেন হয়েছিল তা সঠিকভাবে কিন্তু বলা কঠিন। তবে ধারণা করা হয় মানুষ যখন দলবদ্ধ হয়ে কাজ শুরু করে মূলত তখন থেকেই ব্যবস্থাপনা কার্যক্রমের প্রয়োগ হয়ে থাকে এবং পরবর্তীতে যুগে যুগে বিভিন্ন ধর্মানুসারী মহামানবগণ মানবজাতিকে সার্বিক কর্মকাণ্ড পরিচালনার নিয়ম নীতি বা পথ নির্দেশনা দিয়ে গেছেন। তারই হাত ধরে ব্যবস্থাপনা বিভিন্ন তত্ত্ব বা নিয়ম নীতি বিশ্লেষণ করে আধুনিক রূপে উন্নীত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, ব্যবস্থাপনার এই যে উত্তরণ, এটিকে আমরা কয়েকটি ভাগে বা কয়েকটি যুগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে যদি আমরা তাকাই তাহলে সেখানে কিছু সভ্যতার সমন্বয়ে প্রাচীন যুগটি গঠিত হয়েছিল। যেমন একটি হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। আমরা অনেকেই মেসোপটেমিয়া সভ্যতার কথা জেনেছি, আমাদের সমাজবিজ্ঞানে আমরা পড়েছিলাম। তো এই সভ্যতাটি ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং ধর্মীয় পুরোহিতদের হাতে ব্যবস্থাপনার দায়িত্বটি ন্যস্ত ছিল। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এটি মেসোপটেমিয়া সভ্যতার
একটি চিত্র। এবং এই যুগে যেটি হতো যে ধর্মের একটি বড় প্রাধান্য ছিল সেখানে, এবং ধর্মীয় পুরোহিতদের হাতে ব্যবস্থাপনার দায়িত্বটি ন্যস্ত ছিল, এবং তারাই কিন্তু পুরোহিতগণ বিভিন্ন কর্মকাণ্ডের পরিকল্পনা করত, পরিকল্পনা প্রণয়ন, শ্রমিক কর্মীদের কার্যক্রম নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করত। এবং তারা তাদের নীতি বা মতাদর্শ দিয়ে তারা কিছু রীতিনীতি প্রচলন করেছিল, সেটাই কিন্তু ব্যবস্থাপনার একটি শুরুটা করে দিয়েছিল। পরবর্তীতে চলে যাচ্ছে মিশরীয় সভ্যতায়। মিশরীয় সভ্যতা 5000 অব্দ হতে 525 অব্দ পর্যন্ত সময়ে প্রাচীন মিশরে বড় বড় পিরামিড নির্মিত হয়েছিল। আমরা যদি লক্ষ্য করি তাহলে পিরামিডগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারি এটি অত্যন্ত বিশাল একটি স্থাপনা, এবং এক একটি পিরামিড নির্মাণে প্রায় অনেক বছর লেগে যেত, এবং 1 লক্ষ শ্রমিক দীর্ঘ 20 বছর যাবৎ কর্মরত থেকে পিরামিডগুলো নির্মাণ করেছিল। এবং এই যে কীর্তিমান শৈল্পিক কর্ম, সেখানে অবশ্যই একটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, এবং সাংগঠনিক দক্ষতা, উন্নত নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ ক্রিয়াশীল ছিল। ব্যবস্থাপনার যেই কাজগুলো আছে, পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু অবশ্যই সেখানে ক্রিয়াশীল অবস্থায় ছিল, এটা আমরা অনুমান করতে পারি। তা না হলে কিন্তু এই বিশাল স্থাপনা বা শৈল্পিক কর্মটি তৈরি করা কিন্তু অসম্ভব ছিল। কাজেই মিশরীয় সভ্যতায়ও কিন্তু ব্যবস্থাপনার একটি বড় উত্তরণ ঘটেছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই ব্যাবিলনীয় সভ্যতা, যেটি ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 500 বছর পূর্বে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে এই সভ্যতাটি গড়ে উঠেছিল। এবং সেখানে ব্যবসায় কার্যক্রম, সামাজিক লেনদেন, নিরাপত্তা ও মজুরি ব্যবস্থা, চুক্তিপত্র তৈরি, ব্যবসায়িক নিয়ম কানুন, বিভিন্ন বিষয় এ যুগে আবির্ভূত হয়েছিল, যার ফলে কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এবং ব্যবস্থাপনা ব্যাবিলনীয় সভ্যতায় জবাবদিহিতার একটি বিষয় চলে এসেছিল ব্যবস্থাপনার ক্ষেত্রে। সেখানে বলা হতো যে শ্রমিকদের যদি কাজে কোনো ত্রুটি হয় তাহলে এক্ষেত্রে শ্রমিকদেরকে নয় বরং তত্ত্বাবধায়কদেরকে শাস্তি প্রদান করা হবে। এতে আমরা বুঝতে পারি যে সেখানে ব্যবস্থাপনাটাকে একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছিল, এবং কিভাবে এটিকে উন্নততর করা যায় সেই প্রক্রিয়াটি শুরু হয়েছিল। আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ব্যাবিলনের শূন্যোদ্যান। অর্থাৎ এই যে স্থাপনাগুলো বা স্থাপত্যটি তৈরি হয়েছিল সেই সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতায়, এটিতেও কিন্তু ব্যবস্থাপনার একটি অনন্য নিদর্শন আমরা দেখতে পাই। পরবর্তীতে রয়েছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতাও হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 500 বছর পূর্বের সময়কাল, এবং গ্রিক সভ্যতারও কিন্তু একটি বিশাল অবদান রয়েছে ব্যবস্থাপনার উন্নয়নে। গ্রিক সভ্যতা যেটি হতো সেটি হচ্ছে বৃত্তি বা পেশা বংশানুক্রমিক ছিল, এবং প্লেটো বা সক্রেটিসের মতো দার্শনিক এই যুগেরই মতবাদ দিয়ে গেছিলেন। এবং সেখানে তারা বলেছিলেন যে সক্রেটিসের একটি মতবাদ ছিল যে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, বা ব্যবস্থাপনা সার্বজনীন। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে একটি এমন একটি বিষয় যেখানে সর্বক্ষেত্রে এটির একটি প্রয়োজন এবং প্রভাব রয়েছে। এটি কিন্তু সেই গ্রিক সভ্যতার অবদান। আমরা এখানে একটি গ্রিক সভ্যতার ছবি দেখতে পাচ্ছি। পরবর্তীতে গ্রিক সভ্যতার পরে যে সভ্যতাটি এসেছিল সেটি হচ্ছে রোম সভ্যতা। রোম সভ্যতা ব্যবস্থাপনার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। কারণ রোমে যেটা হতো যে 7 পাহাড়ের ল্যাটিন গ্রামগুলো ছিল, সেখানে হস্তশিল্প এবং ব্যবসায়িক অন্যান্য ক্ষেত্রে কিছু ব্যক্তি ও নেতৃত্বের উদ্ভব হয়েছিল, এবং তাদের সমন্বয়ের পরে জোট গঠিত হয়েছিল। এবং সেখানে শিল্প বাণিজ্যের সম্প্রসারণের ফলে ব্যবসার আয়তন বৃদ্ধি পায়, এবং বৃহৎ আয়তন যে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো পরবর্তীতে কোম্পানিতে রূপান্তরিত হয়। এবং ব্যবস্থাপকরা সেখানে নিয়োগ করতেন কর্মচারীদের, এবং সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সেই কোম্পানির কার্যাবলী প্রাচীন রোমে সম্পাদিত হতো। এবং রোমানদের দ্বারা কিছু খুব যুগোপযোগী এবং ভালো কিছু আইন প্রণীত হয়েছিল, যেগুলো আজও সারা বিশ্বে ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, এবং সেগুলোকে আমরা রোমান আইন বলে জেনে থাকি। রোমান সভ্যতার পরে ভারতীয় সভ্যতার আবির্ভাব ঘটেছিল। ভারতীয় সভ্যতা সিন্ধু উপত্যকায় মহেঞ্জোদারো বা হরপ্পাতে প্রত্নতাত্ত্বিক খননে যে সভ্যতার প্রমাণ মিলেছে তাতে বোঝা যায় যে ভারতীয় অঞ্চলে স্থাপত্য এবং শিল্প বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয় ব্যবস্থাপনার ক্ষেত্রে। এবং সে সময়ে ভারতবর্ষে রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, প্রশাসন,
বিচার ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রতিরক্ষা এবং বিভিন্ন বৈদেশিক বিষয়াবলিতে ব্যবস্থাপনার একটি খুব ভালো ধরনের ইনভলভমেন্ট আমরা সেখানে দেখতে পেয়েছি এবং ভারতীয় সভ্যতায়ও কিন্তু ব্যবস্থাপনার অনেক একটি বিশাল ভূমিকা রয়েছে। এভাবে প্রাচীন যুগের সভ্যতাগুলো আমরা দেখেছি কিভাবে বিকশিত হয়েছিল। পরবর্তীতে চলে আসে মধ্যযুগ। মধ্যযুগে ব্যবস্থাপনা আরেকটি নতুন ডাইমেনশন লাভ করে এবং এখানে মধ্যযুগে যেটি হয়েছিল যে শিল্প বিপ্লবের পূর্বকাল পর্যন্ত 1750 খ্রিস্টাব্দে সারা বিশ্বব্যাপী সামন্তবাদের একটি ব্যাপক প্রচলন ঘটে এবং সে সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আরবদের মাঝে যে কুসংস্কার বা অজ্ঞতার অন্ধকার ছিল তা দূর করে একটি আলোকময় জীবনের সন্ধান এসেছিল এবং সেখানে পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে খোলাফায়ে রাশেদিনের আমলে শাসন ব্যবস্থা একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেখানে বলা হচ্ছে যে ভালো ব্যবস্থাপনা এবং ভালো নিয়ম পদ্ধতি এবং নিয়ম পদ্ধতির প্রয়োগ একটি সুশৃঙ্খল সমাজ গড়ে দিতে পারে। তো মধ্যযুগে যারা মনীষী ছিলেন, পরবর্তী সময়ে যারা মনীষী এবং গবেষক এসেছিলেন তারা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে তারা বিশেষ অবদান রাখেন তাদের গবেষণা দ্বারা। তাদের মধ্যে কিছু মনীষীর সম্পর্কে আমরা জানবো এই আলোচনায়। তাদের মধ্যে একজন ছিলেন আল ফারাবি। আল ফারাবি 900 খ্রিস্টাব্দে লিখিতভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করেন এবং তিনি বলেন যে একটি আদর্শ রাষ্ট্রের শাসকদের পদসোপান বা চেইন অফ কমান্ডটা অবশ্যই থাকতে হবে এবং একজন নেতার বুদ্ধিমত্তা, প্রখর স্মৃতিশক্তি, দৃঢ়তা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠাবান, মিতব্যয়ী, অধ্যবসায়ী, সম্পদের প্রতি অনাসক্তি এই গুণগুলো অবশ্যই থাকতে হবে বলে তিনি উল্লেখ করেছিলেন। আল ফারাবির পর ইমাম গাজ্জালির আবির্ভাব ঘটে। তিনি 1100 খ্রিস্টাব্দে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু সাল্লাম রাষ্ট্র ব্যবস্থাপনা সংক্রান্ত একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হচ্ছে নসিহাত আল মুলক এবং তিনি শাসক শ্রেণীর জন্য এই গ্রন্থটি অপরিহার্য বলে মনে করেছিলেন এবং যেখানে তিনি উল্লেখ করেছিলেন যে চারটি গুণ অবশ্যই থাকতে হবে একজন ব্যবস্থাপক তথা যারা শাসক গোষ্ঠী তাদের অবশ্যই এই গুণগুলো থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে ন্যায় বিচার, বুদ্ধিমত্তা, ধৈর্য, সংযম। ইমাম গাজ্জালির পরে আসেন লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলিকে আমরা অনেকেই চিনে থাকি, চিনি। উনি 1494 খ্রিস্টাব্দে ইতালিতে দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের প্রবর্তন করেন এবং তারই এই সিস্টেমের কারণে সেই সময়কার তদানীন্তন ইতালিতে অংশীদারি এবং যৌথ উদ্যোগে ব্যবসার সম্প্রসারণ ঘটেছিল। পরবর্তীতে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে স্যার থমাস মুর। তিনি 1500 খ্রিস্টাব্দে ইউটোপিয়া নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং এই গ্রন্থটি রচনা করতে গিয়ে তার কিন্তু রাজা সপ্তম হেনরির সাথে একটি বিরোধ দেখা দিয়েছিল এবং তিনি বিভিন্ন কাজে রাজার বিরোধিতা এবং সমালোচনা করেছেন। এই গ্রন্থেও তার বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো উঠে এসেছে এবং তিনি মূলত শ্রম বিশেষণ এবং মানব শক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দেন এবং তিনি বিশ্বাস করতেন যে ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। তো এটি ছিল মধ্যযুগের যারা মনীষী ছিলেন তাদের সম্পর্কে আলোচনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে যুগটি রয়েছে সেটি হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের যে ব্যবস্থাপনা পদ্ধতি সেটিকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা, শিল্প বিপ্লব পরবর্তী যুগে ব্যবস্থাপনা এবং সমসাময়িক ব্যবস্থাপনা। আমরা প্রথমে আলোচনা করব শিল্প বিপ্লবের যুগে ব্যবস্থাপনা যেটির পিরিয়ড ছিল 1750 থেকে 1850। শিক্ষার্থীরা এই অংশটি থেকে তোমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক পাবে। তার মধ্যে একটি হচ্ছে যে শিল্প বিপ্লব কি বা শিল্প বিপ্লবের যুগ কোনটি বা শিল্প বিপ্লবের যুগকাল কোনটি সেটি হচ্ছে 1750 থেকে 1850। আর শিল্প বিপ্লবের যুগে অন্যতম একজন ব্যবস্থাপনাবিদ ছিলেন তার নাম হচ্ছে জেমস স্টুয়ার্ট। তিনি অর্থনৈতিক বিষয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন যেখানে তিনি ক্ষমতার উৎস সম্পর্কে আলোকপাত করেছিলেন, তত্ত্ব প্রদান করেছিলেন এবং তিনি শিল্পে যন্ত্র প্রবর্তনের পক্ষে জোরালো বক্তব্য এবং যুক্তি তুলে ধরেছিলেন। যেহেতু শিল্প বিপ্লবের যুগে পশু নির্ভরতা এবং কায়িক শ্রমের পরিবর্তে যোগাযোগ এবং উৎপাদন ক্ষেত্রে অভিনব যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছিল, জেমস স্টুয়ার্টের হাত ধরে তিনি এটিকে আরো ত্বরান্বিত করেছিলেন যে শিল্পক্ষেত্রে অবশ্যই কায়িক শ্রমের পরিবর্তে
যন্ত্রপাতির একটি বড় ভূমিকা রয়েছে এবং যন্ত্রপাতির মাধ্যমে কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব। এটি ছিল জেমস স্টুয়ার্টের তত্ত্ব। পরবর্তীতে আমরা দেখতে পাই অ্যাডাম স্মিথকে, যিনি স্কটল্যান্ডের অধিবাসী এবং অর্থনৈতিক জনক হিসেবেই পরিচিত। তারপরও তিনি ব্যবস্থাপনার উন্নয়নেও কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস, যে গ্রন্থটি রয়েছে সেখানে তিনি শ্রম বিভাজনের উপর গুরুত্ব দেন এবং তিনি বলেন যে শ্রম বিভাজনের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বাড়ে, শ্রমিকদের সময় বাঁচে এবং নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবনের ফলে শ্রমিকদের সৃজনী প্রতিভার বিকাশ ঘটে। অ্যাডাম স্মিথের পরে আরেকজন মনীষীকে আমরা দেখতে পাই, যিনি শিল্প বিপ্লব যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি হচ্ছেন রবার্ট ওয়েন। তিনি 1800 সাল হতে 1828 সাল পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন শিল্পে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে তিনি কারখানার কর্মীদের উন্নয়নের জন্য বিভিন্ন আধুনিক নীতি পদ্ধতি তিনি চালু করেছিলেন এবং তিনি মনে করতেন যে শ্রমিকদেরকে যদি একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মে বা একটি মানবিক দিক বিবেচনা করে যদি তাদের যে দক্ষতা বা তাদের যে ক্যাপাসিটি আছে, শারীরিক যে ক্যাপাসিটি আছে, কর্মক্ষমতা আছে, এই কর্মক্ষমতাকে যদি কাজে লাগানো যায় তাহলে তারা কিন্তু একটি খুব ভালো উৎপাদন ব্যবস্থা নিয়ে আসতে পারে ব্যবস্থাপনার মাধ্যমে। সেখানে তিনি বলেছিলেন যে শ্রমিকদের বয়সসীমা বৃদ্ধি, কার্যঘণ্টা হ্রাস, আহার পরিবেশনের ব্যবস্থা, বাসস্থান, রাস্তাঘাট নির্মাণ করে তারা কিভাবে কারখানা জীবনকে আনন্দদায়ক এবং আকর্ষণীয় করে তোলা যায়, এই তত্ত্বটি কিন্তু রবার্ট ওয়েনি দিয়েছিলেন এবং যেই কারণে তাকে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। অর্থাৎ তিনি কর্মী ব্যবস্থাপনাকে খুব অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি দেখতেন। শিল্প বিপ্লব যুগের পরে 1851 সাল থেকে 1950 সাল পর্যন্ত যে পিরিয়ডটি চলেছিল সেটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং এই যুগে ব্যবস্থাপনার অত্যন্ত বিকাশ ঘটেছিল। দুজন বিখ্যাত মনীষীর কথা আমি বলবো তাদের হাত ধরে। তার মধ্যে একজন হচ্ছেন ফ্রেডারিক উইন্সলো টেইলর এবং আরেকজন হচ্ছে হেনরি ফেওল। ফ্রেডারিক উইন্সলো টেইলর, যাকে আমরা এফ.ডব্লিউ. টেইলর বলে থাকি সংক্ষেপে, তিনি ছিলেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। শিক্ষার্থীরা এই নাম দুটি তোমরা অবশ্যই মনে রাখবে। এবং হেনরি ফেওল ছিলেন আধুনিক ব্যবস্থাপনার জনক। তো চলো তাহলে দেখি যে তাদের আসলে ভূমিকা বা ইনভলভমেন্টটা কি ছিল ব্যবস্থাপনার উন্নয়নে। ফ্রেডারিক উইন্সলো টেইলর 1878 সালে শ্রমিক হিসেবে যোগ দেন এবং মাত্র 28 বছর বয়সে কোম্পানির প্রধান প্রকৌশলী পদে তিনি যোগদান করেছিলেন। তিনি যে বিষয়টাতে এমফাসিস দিয়েছিলেন সেটি হচ্ছে যে বিশৃঙ্খল অবৈজ্ঞানিক নীতির পরিবর্তে কিভাবে বৈজ্ঞানিক নীতি রীতি পদ্ধতির ব্যবস্থা করা যায় সেটির উপরে তিনি সবসময় গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি শ্রমবিরোধ হ্রাসকল্পে কিভাবে কার্যকরী প্রণোদনামূলক মজুরি বা বিভিন্ন প্রণোদনা দিয়ে শ্রমিকদেরকে প্রতিনিয়ত উৎসাহিত বা উজ্জীবিত রাখা যায়, তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই নিয়মগুলোর প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। তাই তাকে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে থাকি। পরবর্তীতে রয়েছে হেনরি ফেওল। হেনরি ফেওল 1916 সালে তার একটি গ্রন্থ প্রকাশিত হয় যেটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এট জেনারেল। এই গ্রন্থে তিনি 14টি নীতির কথা বলেছেন যা আজও সারা বিশ্বে সমাদৃত এবং তিনি আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে পরিচিত। সেখানে সেগুলো ছিল যে পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই কাজগুলোকে নিয়ে তিনি 14টি মৌলিক নীতি প্রণয়ন করেছিলেন। সেগুলো দ্বারা তিনি বলেছিলেন যে এগুলো ব্যবস্থাপনায় ক্ষেত্রে যদি এগুলো প্রয়োগ হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো খুব সহজ এবং সুষ্ঠুভাবে সেটি সম্ভব হবে। শিল্প বিপ্লব পরবর্তী যুগে আরো দুইজন মনীষী হচ্ছেন মেরি পার্কার ফলেট এবং এলটন মেও। মেরি পার্কার ফলেট তিনি একজন ব্যবস্থাপনা পরিচালক, সমাজবিজ্ঞানী এবং দার্শনিক ছিলেন। তিনি ব্যবস্থাপনার নেতৃত্ব, সংহতি, কর্তৃত্ব, সমন্বয় সাধনের নীতির উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি প্রথম নারী ব্যবস্থাপনাবিদ ছিলেন এবং আধুনিক ব্যবস্থাপনার জননী হিসেবে তাকে আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তীতে এই যুগে আমরা দেখতে পাই এলটন মেওর ভূমিকা। এলটন মেও তিনি প্রথম ব্যবস্থাপনা চিন্তাবিদ যিনি ব্যবস্থাপনার মনস্তত্ত্বের প্রবর্তন করেন এবং তিনি বলেন যে প্রত্যেকটা উৎপাদনের পেছনে কিছু উপাদান প্রভাব বিস্তার করে। তার মধ্যে একটি হচ্ছে শ্রমিক কর্মীদের মনোবল এবং দলের সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু সামাজিক উপাদান আছে যেগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই বিবেচনীয় বিষয়। এটিও এলটন মেও তার মতবাদে বলে গেছেন।
শিল্প বিপ্লব পরবর্তী যুগ এবং শিল্প বিপ্লব যুগের পরে আহ, তৃতীয় যে স্টেজটি রয়েছে আধুনিক যুগ ব্যবস্থাপনায়, সেটি হচ্ছে সমসাময়িক যুগের ব্যবস্থাপনা। এটি এখনো এটি নিয়ে কাজ চলছে। 1950 সালের পরবর্তী সময় থেকে অদ্যাবধি এটা নিয়ে কাজ চলছে এবং এখানে মূলত বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ, মনোবিজ্ঞানী, আচরণ বিজ্ঞানীদের চিন্তাধারার দ্বারা ব্যবস্থাপনার ধারণা কিন্তু ধারণা এবং তত্ত্বে ব্যাপক উন্নতি হচ্ছে এবং এখানে বর্তমানে কম্পিউটার প্রযুক্তির উন্নতির সাথে সাথে তথ্য পদ্ধতি এবং সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি বা আমরা যেটাকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ডিসিশন সাপোর্ট সিস্টেম বলে থাকি, এই জায়গাগুলোতে সিদ্ধান্ত গ্রহণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তো এই যুগে ডগলাস ম্যাকগ্রেগর ছিলেন একজন বিখ্যাত ব্যবস্থাপনা চিন্তাবিদ। তিনি মানুষের আচরণের উপর বিখ্যাত এক্স ও ওয়াই তত্ত্ব প্রবর্তন করেছিলেন। তিনি একজন ম্যানেজমেন্টের অধ্যাপকও তিনি ছিলেন এবং তিনি তার এই এক্স ও ওয়াই তত্ত্ব বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, সাংগঠনিক আচরণ এবং সাংগঠনিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয় ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে যে চিন্তাবিদ আমরা দেখি, তার ভূমিকা দেখি, তিনি হচ্ছেন আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো ছিলেন একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ এবং তিনি মনস্তত্ত্ব বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং তিনি মানুষের জীবনে কর্মক্ষেত্রে মানুষের আচরণের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে কিছু চাহিদা কাজ করে এ বিষয় নিয়ে একটি জনপ্রিয় তত্ত্ব প্রদান করেছেন। তার এই তত্ত্বটি মাসলোস নিড হায়ারার্কি থিওরি বা মাসলো চাহিদা সোপান তত্ত্ব নামে পরিচিত। পরবর্তীতে যে মনীষীটি আমরা বলবো, যার কথা না বললেই না, তিনি ছিলেন পিটার এফ ড্রাকার। পিটার এফ ড্রাকার একজন ব্যবস্থাপনা পণ্ডিত, পরামর্শক এবং ব্যবস্থাপক শিক্ষাবিদ ছিলেন। তিনি উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ বা এমবিও এই ধারণার প্রবর্তক এবং ব্যবসা প্রতিষ্ঠানের জ্ঞান কর্মীর ধারণাও তিনি সর্বপ্রথম প্রয়োগ করেন এবং তার সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এটি 1954 সালে প্রকাশিত হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আজকে আমাদের ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বিভিন্ন যুগভিত্তিক এবং সভ্যতা ভিত্তিক আলোচনা। আশা করছি তোমরা এই লেকচারটি পেয়ে উপকৃত হয়েছো এবং তোমাদের বইতেও বিস্তারিত আলোচনা আছে। তোমরা এই টপিকসটি, যেহেতু এই অধ্যায়ের মধ্যে কিছুটা হিস্ট্রিক্যাল জায়গা নিয়ে এসেছে, তোমরা সাল এবং নামগুলো এবং ব্যবস্থাপনা চিন্তাবিদদের অবদানগুলো বারবার পড়বে এবং আত্মস্থ করবে। আশা করছি তোমরা অবশ্যই ভালো করবে এবং উপকৃত হবে। তো আজকে আমার ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ সাথে থাকবার জন্য।